দেখুন, বারে বারে 12 পাতার ফর্ম বলে তো কোনো লাভ নেই। তো আপনি না আমরা কিছু করতেও পারবো না। তো যেটা আমাদের করণীয়, যেটা আমরা সব থেকে ভালো করতে পারবো, সেটা হচ্ছে ফর্মটাকে সঠিকভাবে ঠান্ডা মাথায় যদি আমরা ফর্ম ফিল আপটা করি, এবং এমন কিছু নেই ফর্মটাতে, যদি ভালোভাবে দেখি তো এমসিকিউ টাইপের কোশ্চেনের মতো যেটা আছে সেটাকে টিক মারো, যেটা নেই সেটা নেই, আর যেটুকু আপনাকে লিখতে হবে সেটুকু লিখতে হবে। তো প্রথমে যদি দেখেন যে লেখা আছে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার নাম লিখতে হবে। অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি হবে পুরো নাম লিখুন, আধার কার্ডের নাম অনুযায়ী আপনাকে পুরো নামটা এখানে লিখতে হবে। ওকে। তারপরে জন্ম তারিখ, তার জন্ম তারিখটা লিখতে হবে, দিন মাস বছর এই অনুযায়ী তার জন্ম তারিখটাকে লিখতে হবে। পরিবারের যে প্রধান, তার লিঙ্গ, তিনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, যে যাই হোক। পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার, যার আধার নাম্বারটা যেটা সেটাকে এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এখানে ডিজিটাল রেশন কার্ড আছে কি নয় সেটা কিন্তু নয়, ডিজিটাল রেশন কার্ডের একটা পারিবারিক আইডি থাকে, যদি থাকে তাহলে লিখবেন। ওই আইডি নাম্বার, একটা আইডি নাম্বার থাকে, যে আইডি নাম্বারের মধ্যে ওই পরিবারে যতজন সদস্য থাকে তাদেরকে ওখানে লিস্টেড করা হয়। ওকে, তো সেটা আপনি অনলাইনে দেখে নিতে পারেন। তো যদি পারেন তো ওটা দেখে নেবেন, আর যদি না থাকে তো এটা ফাঁকা রাখতে পারেন। পরিবারের সদস্য সংখ্যা, যতজন সদস্য সংখ্যা আছে শুধুমাত্র সংখ্যায় লিখে দেবেন। ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা একদম পুরো ঠিকানাটাকে আপনাকে কিন্তু এই ঘরে আপনাকে লিখতে হবে। ওকে। তারপরে আপনি কি লিখবেন না, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, এখানে কিন্তু পুরো পরিবারের সকল সদস্যের এখানে ডিটেলসটা দিতে হবে। পরিবারের যে প্রধান তার আন্ডারে যে সদস্যগুলো আছে, সদস্য 1, ধরে নিন সদস্য 1 আপনার মায়ের নাম দিলেন, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। এবং এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ যে আবেদন করবে, যে সদস্য নম্বর 1 যদি আবেদন করে তো তার এখানে কিন্তু এখানটায় আপনাকে কিন্তু, তো তার জন্য এখানে আপনাকে টিক করতে হবে। ওকে, যে এখানটায় আপনি টিক, যদি ধরেন যদি পরিবারের প্রধানই যদি অ্যাপ্লাই করে তো তার জন্য এখানে টিক করবেন। যদি সদস্য নম্বর 1 যদি অ্যাপ্লাই করে তো সদস্য নম্বর 1-এর এখানে হ্যাঁ করবে। বোঝা গেল? যে সদস্য নম্বর 2 যদি তিনি যদি অ্যাপ্লাই করেন অন্নপূর্ণা যোজনার জন্য, তো তার এখানে হ্যাঁ হবে। বোঝা গেছে? বেশ। তারপরে তো এরকম করে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2 তাদের জন্ম তারিখ, লিঙ্গ, এমনকি তাদের পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকে সদস্য 2, সদস্য 3 একদম সেম, একদম যতজন সদস্য আপনারা আছেন তাদের সকলের কিন্তু এরকমভাবে ফিল আপ করতে হবে। এবং যে অ্যাপ্লাই করবে অন্নপূর্ণা যোজনার জন্য তার এখানে হ্যাঁ হবে। বোঝা গেল? পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরণের জন্য। পরিবারের প্রধান যে থাকবে, যার নাম আপনি দিয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম এখানে লিখবেন। ওকে। তার ব্যাংক, অর্থাৎ স্টেট ব্যাংক অ্যাকাউন্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তো সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়, যেটা ব্যাংক আপনার সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি এরকম। তো বাকি যে সদস্য 1-এর যিনি নাম লিখেছিলেন তার ব্যাংক, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি, এরকম করে সদস্য 2, সদস্য 3 যতজন সদস্য আছে আপনাদের কিন্তু এরকম করে করতে হবে। বোঝা গেল? ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ একদম শিওর হয়ে যাবেন যে যেই আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটাতে যেন ডিবিটি হয়ে থাকে। এরপরে আপনাকে বলছে এপিক বলতে কি না, হচ্ছে ভোটার কার্ড। ওকে, তো এখানে লিখেছে যে আপনাদের সকল সদস্য যারা আছে হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে, প্রত্যেকের হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার লাগবে। বিধানসভার ক্ষেত্র অংশ নম্বর, এটা আপনারা দেখে নেবেন বিধানসভার ক্ষেত্র অংশ নম্বরটা। তো হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার এপিক নাম্বার দিতে হবে, অর্থাৎ ভোটার নাম্বার। সদস্য 1 যা দিয়েছিলেন তারও এপিক নাম্বার, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে। এরকম করে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 যতজন সদস্য আপনাদের পরিবারের আছে, 2 জন হলে 2 জন, 5 জন হলে 5 জন, এখানে 5 জন পর্যন্তই করা আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এবার বিভাগ বলতে আপনাদের কোন কোন আপনারা কাস্টে বিলং করেন। যদি অসংরক্ষিত হন ইউআর, তাহলে এখানে এখানটাই দেবেন। আর যদি কেউ ইডাব্লিউএস শ্রেণী হয়, এখানে ইউআর ইডাব্লিউএস দিয়েছে তো ওটা দিতে পারেন, অর্থাৎ অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল যেটা এটা। কেউ যদি এসসি হয় তো এসসি, কেউ যদি এসটি হয় তো এসটি, যেটা যার হচ্ছে। কেউ যদি ওবিসি হয় তো তার এটা, তো যেটা বটে আপনারা সেটা টিকমার্ক করবেন। ওকে। আফটার দ্যাট রেশন কার্ড খাদ্য ভর্তুকি। ওকে, তো রেশন কার্ড খাদ্য ভর্তুকি এখানে কী লিখেছে, সঠিক হলে টিক চিহ্ন দিন। অর্থাৎ এখানে যে রেশন কার্ডের আপনাদের যেটা আছে সেখানে যে খাদ্য ভর্তুকিটা আপনারা এখানে যেগুলো যে জিনিসগুলো দিয়েছে, যদি এগুলো ঠিক হয় তো হ্যাঁ বা নাই আপনি উত্তর দেবেন। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, মানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো হ্যাঁ হলে হ্যাঁ, না হলে আপনি না দেবেন। বোঝা গেল? তারপরে যেটা বলছে, যদি হ্যাঁ হয়, অর্থাৎ আপনি যদি এখানে যদি হ্যাঁ সিলেক্ট করেন, তাহলে যদি হ্যাঁ হয় তবে কি বলছে, কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ আপনাদের রেশন কার্ডে দেখবেন যে তাদের উপরে একটা লেখা থাকে AY, এরকম করে লেখা থাকে RKSY2, RKSY1, তো এগুলো লেখা থাকে। বোঝা গেল?
তো আপনাদের ওই রেশন কার্ডের ধরনটা যেটা থাকবে সেটাকে আপনি ধরে নেন, কারো যদি ধরে নেন RKSY1 হয় তো তিনি এটাকে টিক মার্ক দেবেন। বেশ, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনারা তোলেন তো হ্যাঁ, যদি না তোলেন তো না। ধরেন আপনি তুলেন তো আপনি হ্যাঁ করবেন। ওকে, তারপর বলছে সম্পদ অর্থাৎ অ্যাসেট। আপনার কী কী অ্যাসেট আছে? বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তো হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখানে না করবেন। ওকে, তারপরে পারিবারিক জমির মালিকানা, আপনাদের পারিবারিক জমির মালিকানা আছে কিনা, যদি থাকে তাহলে আপনাকে হ্যাঁ করতে হবে, আর যদি না থাকে তাহলে আপনাকে না করতে হবে। বোঝা গেছে? বেশ, তারপর কি বলছে? পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনাদের যে পরিবারের সকল সদস্য যেগুলো দিয়েছেন, যাদের যাদের নাম দিয়েছেন, তাদের সকল সদস্যের আপনাকে কিন্তু মোট জমি যেটা হচ্ছে সেটা কিন্তু শতকে আপনাকে এখানে লিখতে হবে। বুঝা গেল? এই যে শতকে বলে দিয়েছে, তো যেটা আছে সেটাকে শতকে আপনাকে এখানে লিখতে হবে। এবং যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনাকে তার রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR জমির নথি কিন্তু আপনাকে দিতে হবে। এবং তার আগেরটাতেও বলে দিয়েছে যে রেজিস্ট্রেশন নথি যদি আপনাদের পারিবারিক জমির মালিকানা থাকে তাহলে এখানে বলে দিয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি অর্থাৎ পশ্চাৎ হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে অ্যাজ এ প্রুফ হিসাবে। বোঝা গেছে? তারপর কি বলছে? তারপর বলছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অর্থাৎ বাণিজ্য ক্ষেত্রে যদি আপনাদের যে মানে অবাণিজ্যিক, সরি বাণিজ্যিক ক্ষেত্রে না, অবাণিজ্যিক মানে অবাণিজ্যিক ক্ষেত্রে যদি আপনাদের কোনো 4 চাকার গাড়ি থেকে থাকে, যদি আপনাদের 4 চাকার গাড়ি থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন। আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, অর্থাৎ কতগুলো গাড়ি আছে। বোঝা গেল? এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তো সেই গাড়ির মডেলটাকে আপনাকে কিন্তু এখানটায় লিখতে হবে, এই যে এই জায়গাটায়। বোঝা গেছে? তারপরে বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা আপনাদের মধ্যে কারোর থেকে থাকে তাহলে, যদি না থাকে তো না করবেন, আর যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁকে এখানে টিক করবেন। বোঝা গেল? এবার যদি কার কার আছে, যদি হেড অফ দ্য ফ্যামিলির থাকে, সেই হেড অফ দ্য ফ্যামিলি যদি সরকারি হয়তো সরকারি, বেসরকারি হয়তো বেসরকারি, অর্থাৎ কোনখানে আছে এখানে লেখাই আছে। যদি হ্যাঁ হয় তাহলে কী বলেছে? যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যদি তার যদি বিমা থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং সরকারি হলে সরকারি আর বেসরকারি হলে আপনাকে বেসরকারি লিখতে হবে। বোঝা গেল? এরকম করে যে সদস্য 1-এরও যদি থাকে তাহলে সদস্য 1-এরও দিতে হবে, সদস্য 2-এর যতজন সদস্য আছে ততজন যদি থাকে, আর যদি না থাকে তো এটা রেখে দেবেন। বেশ, আফটার দ্যাট আপনি কী করবেন না, আয় বা পেশা, অর্থাৎ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? অর্থাৎ আপনাদের কিছু কিছু মানুষ থাকে যারা কর প্রদান করেন, তারা হ্যাঁ করবেন, আর যদি কর প্রদান না করেন তো আপনাকে এখানে না করতে হবে। বেশ, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এখানে লিখেই দিয়েছে যদি থাকে। বুঝা গেল? বেশ, যদি থাকে তাহলে হ্যাঁ করতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বারটা উল্লেখ করতে হবে। কার কার্ড, যে ধরনের হেড অফ দ্য ফ্যামিলির ওনার যদি থাকে তো তার নামটা লিখতে হবে, তার প্যান নাম্বারটা লিখতে হবে। সদস্য 1-এ যার দিয়েছেন তার যদি থাকে তার নাম লিখতে হবে, তার প্যান নাম্বার। সদস্য 2-এর যদি থাকে তার নাম লিখতে হবে এবং তার প্যান নাম্বারটা লিখতে হবে। এইভাবে যতজন সদস্য আছে যদি তাদের প্যান কার্ড থাকে তো তাদের প্যান কার্ডের নাম এবং তাদের নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হয়। বোঝা গেছে? কর্মসংস্থানের ধরন, অর্থাৎ যাদের নাম এখানে উল্লেখ করেছেন তারা কী কী ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছেন। কেউ যদি সরকারি ক্ষেত্রে থাকে তাদেরকে সরকারি ক্ষেত্রে এখানে টিক করতে হবে, আর কেউ যদি বেসরকারি হয় তো বেসরকারি এখানে টিক করবেন। কেউ যদি কারিগরি, শিল্পী, কৃষক এসব হন, বেশিরভাগ এটারই পরিমাণ বেশি হবে, তো তারা এখানটায় আপনারা টিক করবেন। বেকারও আছে এখানে, পরিযায়ী শ্রমিক যদি কেউ থেকে থাকেন তো সেগুলোর জন্য অপশান আছে, অন্যান্য যদি হয় অন্যান্য। সেরকমইভাবে আপনাদের সদস্য 1 যার নাম দিয়েছেন তিনি কি করেন, যে শ্রমিকের যদি তিনি পরিযায়ী শ্রমিক হন তো পরিযায়ী শ্রমিক, তিনি যদি বেকার হন তো বেকার, তিনি যদি কৃষি, শিল্পী এসব হন তো যেরকম হেড অফ দ্য ফ্যামিলির যেরকম হলো, সদস্য 1 যিনি আছেন তো এটা কিন্তু আপনি নিশ্চিত করে নেবেন যে সদস্য 1-এর যার নাম দিয়েছেন সব সময় কিন্তু সদস্য 1-এর ক্ষেত্রে তারই প্রফেশন থেকে শুরু করে আধার নাম্বার সব কিন্তু তারই হবে। সদস্য 2-এ আপনি প্রথমে যাকে উল্লেখ করেছেন সদস্য 2-এ কিন্তু আধার নাম্বার থেকে শুরু করে, প্যান নাম্বার থেকে শুরু করে সদস্য 2 বারবার যে আসবে তার ব্যাপারে কিন্তু লিখতে হবে। বোঝা গেল? তো সদস্য 2-এ যাকে আপনি দেবেন তো তিনি যদি সরকারি ক্ষেত্রে যদি থাকেন, তিনি যদি বেসরকারি ক্ষেত্রে থাকেন তো সেগুলোর নাম যে যে ক্ষেত্রে তারা যুক্ত থাকবেন সংস্থার সঙ্গে, আপনাকে যদি কৃষক হয় তো আপনি কৃষক করবেন। তো সবারই ক্ষেত্রে সদস্য যে 3 নম্বর সদস্য থাকবে তার ক্ষেত্রেও সেম, 4 নম্বর যে থাকবে এই একই প্রসেসে আপনাকে সদস্যদের বাকিতে ফিল আপ করতে হবে। বোঝা গেল?
পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। এখানে আপনাদের যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে আপনাকে এখানে লিখতে হবে যে আপনাদের যে সদস্যরা আছে, যদি হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি যদি শিক্ষিত হন তো শিক্ষিত, যদি অশিক্ষিত হয় তো অশিক্ষিততে ঠিক করবেন। তো সদস্য ওয়ানে যাকে দিয়েছিলেন তিনি যদি শিক্ষিত হয় তো তিনি শিক্ষিত, আর তিনি যদি অশিক্ষিত হয় তো অশিক্ষিত। আর যার আপনি যদি শিক্ষিত করেন তো তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু অ্যাজ এ প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে। বোঝা গেছে? বেশ, এরকম করেই আপনি সদস্য 2 এর ক্ষেত্রে আপনি এরকম করে ফিল আপ করবেন, সদস্য 3 এর ক্ষেত্রেও তাই। যতজন সদস্য থাকবে আপনারা কিন্তু এইভাবেই ফিল আপ করবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী অর্থাৎ বিধায়ক অর্থাৎ কোনো পদ যদি গ্রহণ করে থাকেন রাজনৈতিক দিক থেকে, তো যদি থাকে আপনাদের বাড়িতে কেউ তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তো আপনি সেখানটায় না করবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা বলে, অর্থাৎ কেউ যদি এসব পদে থাকে তো তার সেই সদস্যের নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন। বোঝা গেল? যদি প্রয়োজনীয় কেউ থাকে তাহলে আপনাকে সেই একটা নথিপত্র সেই হিসেবে আপনাকে জমা দিতে হবে। বেশ, তারপরও বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আমাদের বাড়িতে অনেকেই থাকে, দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদা অনেকেই থাকে যারা বাবা মাও থাকতে পারে যারা সরকারি পেনশন পায়। তো যদি পেনশনভোগী হন তো আপনাকে হ্যাঁ দিতে হবে, যদি না হন তো না, আর যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে কিন্তু পেনশনের কিছু একটা প্রমাণ অর্থাৎ পেনশন স্লিপ কিন্তু আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। বোঝা গেল? বেশ, কোনো সদস্য যে কি জিএসটি নাম্বারের অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, অর্থাৎ আপনাদের পরিবারের যতজন সদস্য আছেন টোটাল আপনাদের বার্ষিক আয় কত সেটাকে কিন্তু আপনাকে এই ঘরে কিন্তু অঙ্কের আকারে লিখতে হবে। ধরুন 1,20,000 হলো বা যেটাই হলো আপনাদের বার্ষিক আয় যেটা সেটাকে কিন্তু এখানে লিখতে হবে। টোটাল পরিবারের মোট আপনাদের যতজন সদস্যের নাম দিয়েছেন সেই প্রত্যেকের। বেশ, অন্যান্য পরিচয় নথি, এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিএএ আবেদনের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনাদের সবাই জানি যে সিএএ যে আবেদনটা হয়েছিল সেখানে অনেক কাটছাড় হয়েছে, অনেক সমস্যা অনেকের সম্মুখীন হতে হয়েছে। তো এখানে আপনাদের বর্তমান অবস্থা কি? পরিবারের যিনি প্রধান হেড অফ দ্য ফ্যামিলি আছেন, অর্থাৎ এখানে যদি যদি কোনো আপনাদের যদি এটা প্রযোজ্য হয় সিএএটা, তাহলে প্রযোজ্য যদি হয় তাহলে সেখানে আপনাদের, আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় লিখবেন। আর যদি প্রযোজ্য হয় তাহলে এখানে দুটো অপশন দিয়েছে যে আপনি আবেদন করা হয়েছে অর্থাৎ আপনি আবেদন করেছেন, এবং যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা আপনি এখানে সিলেক্ট করবেন যে আপনাদের একটা আবেদন নম্বর দেওয়া হবে, সেটা এখানে লিখবেন এবং এই ঘরটা সিলেক্ট করবেন। আর দেখা গেলো আপনি নাগরিক হয়ে গেছেন, তো আপনার সার্টিফিকেট চলে এসছে, তো যদি সেটা হয় তাহলে এই সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে এবং এটাকে আপনাকে সিলেক্ট করবে, অর্থাৎ ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, অর্থাৎ সার্টিফিকেট আপনার ইস্যু হয়ে গেছে এবং সার্টিফিকেট নম্বরটা এখানে লিখতে হবে। সিমিলারভাবে সদস্য 1 যিনি আছেন তারও সেই সেম হবে, অর্থাৎ আপনার বাড়ির যে সদস্য আছে সেই একই প্রসেসে কিন্তু এগুলো সেই একই প্রসেসে চলবে। বেশ, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এই যে সেই কিষাণ ক্রেডিট কার্ড ARD যেসবগুলো আছে, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইসব যেগুলো আছে সেগুলো যদি আপনাদের কেউ যদি এসব উপভোক্তা হন, এসব সুবিধা পেয়ে থাকেন তাহলে এগুলোতে নাম্বারটা দেবেন, আইডি সংখ্যাটা দেবেন, যে তারিখে ইস্যু হয়েছে সেরকম। সিমিলারলি সদস্য 1 যিনি থাকবেন তার ক্ষেত্রেও সেম, সদস্য 2 যে থাকবে যদি এরকম সুবিধা পেয়ে থাকেন তো তাদের ক্ষেত্রেও সে সেম। যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তার মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, অর্থাৎ আপনাদের যদি কারোর নাম যদি ট্রাইব্যুনালে থাকে, বিচারাধীনে আছে, তো যদি আপনার সেটা প্রযোজ্য হয় তো সেটা হ্যাঁ লিখবেন, অর্থাৎ হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ আপনি দিতে হবে আপনাকে। আর যদি না হয় তাহলে আপনি কী করবেন, যদি না হয় তাহলে আমি প্রযোজ্য নয় এই ঘরটাতে সিলেক্ট করবেন। বোঝা গেল? সেই রকম একই রকম করে যতজন সদস্য আপনার আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একই প্রসেস আমাদের সিলেক্ট হবে, অর্থাৎ এই যতজন আপনাদের সদস্য আপনাদের বাড়িতে আছে সে একই, যদি প্রযোজ্য না হয় তো প্রযোজ্য নয় লিখবেন, আর যদি হ্যাঁ হয় তো এটা লিখবেন। বোঝা গেল? বেশ, তারপরে বলছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনাদের বাড়িতে যদি কোনো শিশু থাকে অর্থাৎ তারা যদি বিদ্যালয়ে অধ্যয়নরত হয় তাহলে সেই বিদ্যালয়ের নাম আপনাকে দিতে হবে, শিশুর যে সদস্য শিশুর নাম, প্রথমে শিশুর নাম দিতে হবে আপনাকে, তারপরে শিশুর শ্রেণী, বিদ্যালয়ের নাম, কোন স্কুলে পড়ছে, সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয়, বেসরকারি স্কুল, এই সমস্তগুলোর মধ্যে যেগুলো আপনার হবে সেগুলো আপনাকে দিতে হবে। ওকে, যদি স্বীকৃত কোনো মাদ্রাসা হয়, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য এরকম করে সদস্য নাম্বার দ্বিতীয় যদি শিশু থাকে তো তারও সেই একই হবে সেম,
3 নম্বর থাকলেও সে সেম, একই প্রসেসে কিন্তু ফিল আপটা করতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কোনো শিশু থাকে যার টিকাকরণ হয়েছে কিনা, যে হ্যাঁ তাহলে হ্যাঁ টিকাকরণ হয়েছে, আপনি এটা সিলেক্ট করবেন সম্পূর্ণ হয়েছে। আর টিকাকরণ যদি না হয় তো টিকাকরণ হয়নি। বোঝা গেল? শিশু 2 এর ক্ষেত্রেও সে একই হবে, শিশু 3 এর ক্ষেত্রেও যে একই হবে যদি আপনাদের 2-3টে সন্তান থেকে থাকে। এখানে লিখে দিয়েছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, আর যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণও কিন্তু আপনাকে হয়তো উল্লেখ করে দিতে হতে পারে। বোঝা গেল? এখানে লিখে যেহেতু দিয়েছে তার মানে আপনাকে কিন্তু সেটা উল্লেখ করে দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ আপনারা কিন্তু কি কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি পরিবারের প্রধান যিনি তিনি যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না, যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। বোঝা গেল? যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। অর্থাৎ যদি হ্যাঁ হয়, যেমন লক্ষ্মী ভাণ্ডার একটা প্রকল্প, কৃষক বন্ধু, পিএম কিষাণ, তো এসবগুলো তো একটা করে প্রকল্প, তো এই প্রকল্পগুলোর নাম কিন্তু আপনাকে লিখতে হবে। পরিবারের প্রধান যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তো সেটা, পিএম কিষাণ যদি পেয়ে থাকেন সেটা, যেমন সদস্যমান যদি আপনার মা হয় তো তিনি যেমন লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তো সেটাও আপনি লিখতে পারেন। তো এই হচ্ছে আপনাদের প্রকল্পগুলো এইভাবে লিখতে হবে। সদস্য 2 তিনি যদি ধরেন আপনাদের যুবশ্রী পেয়ে থাকেন তো সেটা যুবশ্রীটা এক প্রকল্প হিসাবে এখানে তাকে লিখতে হবে। বোঝা গেল? বোঝা গেছে? সদস্য 2 তাহলে যদি সদস্য যে 2য় নম্বর সদস্য আছে তাহলে সে যদি কোনো প্রকল্প যে যুবশ্রী পেয়ে থাকে তাকে যুবশ্রীতে হ্যাঁ করতে হবে এবং প্রকল্প নামটা লিখতে হবে, এটাতে তাকে লিখতে হবে যে যুবশ্রী। কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার পায়, পিএম কিষাণ পায়, তো সেসব নামগুলোকে এখানে লিখতে হবে। বোঝা গেছে? এবার বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এখানে অফিসার যদি বাদ দেয় সেটা অফিসার যে থাকবেন তিনি যদি বাদ দেয় তো সেটা অফিসার এটা ঘরটাকে পূরণ করবেন। আর এখানে লেখা আছে ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে যেসব বিবরণগুলো আমি দিয়েছি, মানে আমি যেসব ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেগুলো অনুযায়ী সত্য, এবং অর্থাৎ আপনি এখানে আপনার সম্মতি দিচ্ছেন। তাই সম্মতি দেওয়ার জন্য আপনাকে এখানে এই ঘরটাকে টিক করতে হবে এবং আপনার স্বাক্ষর এখানটায় করতে। এখানে আপনার স্বাক্ষর বলতে কি, এখানে হেড অফ দ্য যে ফ্যামিলি সেও স্বাক্ষর করতে পারে, পার্টিকুলারলি বলে দেওয়া হয়নি যে কে স্বাক্ষর করবে। হেড অফ দ্য যে ফ্যামিলি সেও স্বাক্ষর করতে পারে, বা যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তিনিও স্বাক্ষর করতে পারেন, অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক কোনো মেম্বার এখানে স্বাক্ষর কিন্তু করতে পারেন। বোঝা গেছে? তো এই হচ্ছে ফর্মটা। তো একটু মানে লেন্দি, কিন্তু একটু এমসিকিউ টাইপের, একটু যদি আপনি দেখেন তো আপনি বুঝতে পারবেন ফর্মটা কীরকম। আশা করি বোঝাতে পেরেছি। আর এখানে সবথেকে সুন্দর যেটা বলা হয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। ওকে, তো এটাই হচ্ছে এন্ড অফ দ্য ফর্ম। বাস, তো আশা করি বোঝা গিয়েছে। যদি বুঝে থাকেন তো লাইক করবেন। ওকে, বাই।